নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে 3000 কমনযোগ্য জেনারেল নলেজের কোশ্চেন সিরিজ শুরু করেছি তার আজকে পার্ট 14 ভিডিও নিয়ে আলোচনা করব। ওকে, ডাব্লিউপি স্পেশাল ক্লাস পার্ট 14। দেখো, ডাব্লিউপি কনস্টেবল ও এসআই এর ফর্ম ফিল আপ 22 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। সো প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে শুরু করে দাও। ওকে, আর তোমাদের জন্য আমরা স্পেশালি যে জেনারেল স্টাডি রয়েছে তার জন্য 3000 কমনযোগ্য প্রশ্ন উত্তরের এই কোশ্চেন সিরিজ শুরু করেছি। ওকে, দেখো, যে সমস্ত প্রশ্ন ক্লাসে আলোচনা করা হচ্ছে সমস্ত প্রশ্নই কিন্তু বিগত বছরের নানান পরীক্ষায় জিজ্ঞেস করা প্রশ্ন। তাই আসন্ন যে এক্সাম রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিম রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি রয়েছে, এনটিপিসির পরীক্ষা তো চলছেই অলরেডি। ওকে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো চলো ক্লাস শুরু করা যাক। দেখো, তোমাদের জন্য প্রিভিয়াস ক্লাসে কমেন্ট ট্যাক্স কী দেওয়া ছিল? পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্কোর ভাট কোন দেশে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, কম্বোডিয়াতে অবস্থিত। তোমরা সঠিক উত্তর অনেকেই করেছো। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিওর আই বটনে পেয়ে যাবে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কততম সংবিধান সংশোধন দ্বারা? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, 73তম সংবিধান সংশোধন দ্বারা ভারতে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। ওকে, প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? রাজস্থানের মধ্যে। এবার দেখো অপশন এ, 86তম সংবিধান সংশোধন মনে আছে তো? 86তম সংবিধান সংশোধন দ্বারা কি করা হয়? 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার দেওয়া হয়। ওকে, 6 থেকে 14 বছরের শিশুদেরকে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করা হয় 86তম সংবিধান সংশোধন দ্বারা। ওকে, এই 73তম সংবিধান কত সালে হয়েছিল? আই থিঙ্ক এটা 1991 থেকে 92 হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, ভারতে বর্তমানে কয়টি হাইকোর্ট রয়েছে? ভারতে বর্তমানে কয়টি হাইকোর্ট রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন এ, ভারতে বর্তমানে 25টি হাইকোর্ট রয়েছে। ওকে, এবার দেখো এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে ভারতের নবীনতম হাইকোর্ট অর্থাৎ নতুন যে হাইকোর্টটি তৈরি হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে যখন তেলেঙ্গানা বিচ্ছিন্ন হয় তখন এটা তৈরি হয়। ঠিক আছে, তেলেঙ্গানা হাইকোর্ট। আর সব থেকে পুরাতন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। কত সালে তৈরি হয়েছিল? 1862 সালে। ওকে, আর তেলেঙ্গানা হাইকোর্ট কবে হয়? 2019-তে, মনে রেখো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, কত টাকার নোটের উপর ভারতীয় পার্লামেন্টের ছবি আছে? 1 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট না 500 টাকার নোটের উপর ভারতীয় পার্লামেন্টের ছবি আছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 50 টাকার নোটের পর ভারতীয় পার্লামেন্টের ছবি আছে। 50 টাকার যে পুরনো নোটটা সেই নোটের ব্যাক সাইডে কিন্তু পার্লামেন্টের ছবি দেওয়া আছে। ঠিক আছে, নতুন নোটে আই থিঙ্ক নেই, পুরনো নোটের ব্যাক সাইডে রয়েছে। ওকে, দেখো এখান থেকে আরেকটি প্রশ্ন, 1 টাকার নোটের উপর কিন্তু আরবিআই গভর্নরের সিগনেচার থাকে না। ঠিক আছে, 1 টাকার নোটের উপর আরবিআই গভর্নরের সিগনেচার থাকে না, মনে রাখবে। সেখানে একমাত্র সিগনেচার থাকে আর ফিনান্স সেক্রেটারি সিগনেচার থাকে, মনে রাখবে। ঠিক আছে, বাকি সব নোটগুলোতে আরবিআই গভর্নরের সিগনেচার থাকে কিন্তু ফিনান্স সেক্রেটারি সিগনেচার থাকে 1 টাকার নোটের উপর। এক্সেপশনাল শোক, মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি কে রচনা করেন? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন। ওকে, রবিকীর্তি কার সভাকবি ছিলেন? দেখো, চালুক্য কিং দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। তার সময়কালটা ছিল দেখো 610 থেকে 642 CE। ওকে, এবার দেখো হরিসেন কার সভাকবি ছিলেন? হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। তার লেখা বিখ্যাত হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। আর কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্য, মনে আছে তো? কৌটিল্যের লেখা বিখ্যাত হচ্ছে অর্থশাস্ত্র। চলো পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র সি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, মিত সাগর হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, কেরালা উপকূল কি নামে পরিচিত? কেরালা উপকূল বা কোস্ট লাইন কি নামে পরিচিত? কেরালা কোস্ট লাইন। এর সঠিক উত্তর হবে অপশন এ, মালাবার উপকূল নামে কেরালা কোস্ট লাইন পরিচিত। বা এই প্রশ্নটা এও জিজ্ঞেস করতে পারে যে মালাবার উপকূল বা মালাবার কোস্ট লাইন কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে কেরালা। আর দেখো সি, করমণ্ডল উপকূল বা করমণ্ডল কোস্ট লাইন কোন রাজ্যের মধ্যে রয়েছে? তামিলনাড়ু। ওকে, ঠিক ভারতের যে এই জায়গাটাতে করমণ্ডল কোস্ট লাইন রয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন,
কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? ভারতে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কোন গুপ্ত শাসক? এর সঠিক উত্তর হবে অপশন সি, স্কন্দগুপ্ত ভারতে হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন। দ্যাটস ওয়াই স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকর্তা বলা হয়। ঠিক আছে, স্কন্দগুপ্ত কে ছিলেন? দেখো, গুপ্ত সাম্রাজ্য সম্বন্ধে একটু আমরা ডিটেলস জেনে নিই। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, আর প্রথম চন্দ্রগুপ্তর পরেই কে আসে? সমুদ্রগুপ্ত আসে। ঠিক আছে, সমুদ্রগুপ্তের সময়কালটাই কিন্তু গুপ্ত সাম্রাজ্যের বা ভারতবর্ষের স্বর্ণযুগ ধরা হয়। ঠিক আছে, আর সমুদ্রগুপ্তের পরে আসে কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তর পর কে আসে? কুমারগুপ্ত। আর কুমারগুপ্তর পরে কে? স্কন্দগুপ্ত। ঠিক আছে, এই কুমারগুপ্ত কি করেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালীনে কে ভারতে এসেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাগাস্তিনিস। ম্যাগাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে। আর ম্যাগাস্তিনিসের লেখা বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা, ইন্ডিকা থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাস জানতে পারা যায়। ওকে, দেখো পরবর্তী হিয়াং সাং কার আমলে এসেছিল? এটা তোমাদেরকে একটা ট্রিক বলেছিলাম, মনে আছে তো? FVHH। ঠিক আছে, ফেসবুক হ্যান্ড টু হ্যান্ড বা হ্যান্ড ইন হ্যান্ড। তো দেখো, ফাইয়াং কার আমলে এসেছিল? বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর হিয়াং সাং কামড়ে এসেছিল কার আমলে এসেছিল? হর্ষবর্ধনের আমলে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। প্রথম বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কে? প্রথম বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় 1955 সালে। তো প্রথম কে পেয়েছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, জীবানন্দ দাশ পেয়েছিলেন প্রথম বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার। আর দ্বিতীয় 1956 থেকে পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 1956-তে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর, তো সঠিক উত্তর হবে অপশন বি, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হচ্ছে লোথাল। লোথাল কোথায় অবস্থিত? গুজরাটের মধ্যে অবস্থিত। ওকে, তোমাদের জন্য প্রশ্ন। মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার কে করেন? মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার কে করেন এবং কত সালে করেন? যদি কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। তাজমহলের প্রধান স্থপতিকার কে? ঠিক আছে, বা আর্কিটেকচার। তাজমহলের প্রধান আর্কিটেকচারের নাম জিজ্ঞেস করছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ওস্তাদ আহমেদ লাহোরি হলেন তাজমহলের প্রধান আর্কিটেকচার। ওকে, তাজমহল সম্বন্ধে এবার ইতিহাস জেনে নেওয়া যাক। তাজমহলের প্রধান আর্কিটেকচার ওস্তাদ আহমেদ লাহোরি। ঠিক আছে, আর তার সাথে যুক্ত কে ছিল? ওস্তাদ ঈসা খান। ঠিক আছে, কিন্তু যেহেতু হেড ওস্তাদ আহমেদ লাহোরি ছিলেন, দ্যাটস ওয়াই বেশিরভাগ জায়গাতে ওস্তাদ আহমেদ লাহোরিকে অপশানে দেখা যায়। ওকে, তাজমহল নির্মাণ কাজ শুরু হয় 1631 থেকে, আর এটা চলেছিল কত বছর? 22 বছর কাজ চলেছিল। মোট 1000টি হাতির প্রয়োজন হয়েছিল আর 5000 শ্রমিকের প্রয়োজন হয়েছিল। আর যখন তাজমহল তৈরি হয়ে যায় তখন সম্রাট শাহজাহান, ঠিক আছে, তখন সম্রাট শাহজাহান ওস্তাদ আহমেদ লাহোরি ও ঈসা খানের হাত দুটো কিন্তু কেটে দেয়। কেন? যাতে তারা দ্বিতীয় কোনো তাজমহল তৈরি করতে না পারে। ওকে, পরবর্তী প্রশ্ন। আন্তর্জাতিক ও বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক অর্থাৎ ওয়ার্ল্ড টিচার্স ডে কবে সেলিব্রেট করা হয়? তো সঠিক উত্তর বা অপশন এ, 5ই অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে সেলিব্রেট করা হয়। আর যদি বলে ভারতের টিচার্স ডে কবে সেলিব্রেট করা হয়, ঠিক আছে, ন্যাশনাল টিচার্স ডে, তো 5ই সেপ্টেম্বর, সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। কেন্দ্রীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কেন্দ্রীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠান। দেখো, এর আগের দিন আমরা জেনেছি যে কোন সিটিকে চামড়ার শহর বলা হয়। ঠিক আছে, কোন সিটি লেদার সিটি নামে পরিচিত, তো সিটির নাম ছিল কানপুর। ওকে, আজকে আমরা জানবো সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, কেন্দ্রীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? চেন্নাইতে অবস্থিত। ওকে, চলো ডিটেলস দেখে নেওয়া যাক। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, CLRI ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট লেদার রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, ইন টার্ম অফ রিসার্চ পেপার অ্যান্ড প্যাটেন্ট। রিসার্চ পেপার এবং প্যাটেন্টের দিক থেকে চেন্নাইয়ের যে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট সেটা কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বড়, ঠিক আছে, রিসার্চ ইনস্টিটিউট। প্যাটার্নের দিক থেকে কিন্তু কিসের দিক থেকে? প্যাটার্নার বলছি, প্যাটেন্ট এবং পেপারের দিক থেকে। ওকে, তামিলনাড়ু চেন্নাইতে অবস্থিত। এটা কত সালে এস্টাবলিশড হয়েছিল? 1948 সালে 24 এপ্রিল এস্টাবলিশড হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন। এ সেঞ্চুরি ইজ নট এনাফ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি,
যাকে আমরা দাদা বলে থাকি, ঠিক আছে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলির জীবনী। আচ্ছা, এই ধরনেরই, ঠিক আছে, জীবনী জিজ্ঞেস করে, যেমন সিক্স মেশিন, ক্রিস গেলের জীবনী, ঠিক আছে, সানি ডেজ কার জীবনী, সুনীল গাভাস্কারের, মাই টেস্ট অফ লাইফ যুবরাজ সিংয়ের জীবনী। ঠিক তোমরা এখানে দেখো কপিল দেবের জীবনীর নাম কি, তোমরা কি কেউ পারবে? তাহলে কমেন্ট বক্সে জানাবে, ওকে। আচ্ছা, এটা মনে রাখবে কিন্তু যে সৌরভ গাঙ্গুলি এই অর্থাৎ দাদার জীবনী রিলিজ হয়েছিল 2018 সালের 24শে ফেব্রুয়ারি, ওকে। পরবর্তী প্রশ্ন, কলকাতা পোর্টের নতুন নাম কি রাখা হয়েছে? কলকাতা পোর্টের নতুন নাম কি রাখা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট রাখা হয়েছে কলকাতা পোর্টের নতুন নাম। কলকাতা বন্দরের 150 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অ্যানাউন্স করেন যে কলকাতা পোর্টের নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট রাখা হবে। আর তারপর 2020 সালে 25শে ফেব্রুয়ারি এটা কি বলবো কার্যকর হয়, ঠিক আছে। 2020 সালে 25 ফেব্রুয়ারি বন্দর কর্তৃপক্ষের বৈঠকে এই প্রস্তাব পাস হয়ে যায়, ওকে। নিম্নের পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কে গদর পার্টির সম্পর্কিত ছিলেন না? নিম্নের কে গদর পার্টির সম্পর্কিত ছিলেন না, ঠিক আছে, প্রশ্নটা ভালোভাবে পড়ে নেবে, ছিলেন না বলছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, বাবা গুরদিত সিং গদর পার্টির সম্পর্কিত ব্যক্তি ছিলেন না, ওকে। এছাড়াও লালা হরদওয়াল, মোহাম্মদ বারকাতুল্লাহ, সোনাই সিং ভাকনা, এই তিনজনেই কিন্তু গদর পার্টির সাথে সম্পর্কিত। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি এস্টাবলিশড হয়েছিল, ওকে। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম শহর কোনটি? ভারতের উচ্চতম শহর, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের উচ্চতম শহর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লে হচ্ছে ভারতের উচ্চতম শহর। লে কোথায় অবস্থিত? লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, লাদাখের মধ্যে অবস্থিত কিন্তু লে, ওকে। পরবর্তী প্রশ্ন, এমন একটি চ্যানেল যা বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপর থেকে পৃথক করেছে, ঠিক আছে। আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জকে সেপারেট করেছে কোন চ্যানেল? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে, ওকে। আর পক প্রণালিকাকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কাকে, ঠিক আছে, যুক্ত করেছে। মান্নার উপসাগর পৃথক করেছে। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কোন অংশকে? ভারতীয় সংবিধানের আত্মা, বা এই প্রশ্নটা এভাবে জিজ্ঞেস করতে পারে যে কোন পার্টকে ভারতীয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয়? তো সঠিক উত্তর কি হবে? আর্টিকেল 32কে বলা হয় ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা। আর এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন এ, মৌলিক অধিকারকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। কে বলেছিলেন? ডক্টর ভীমরাও আম্বেদকর তথা সংবিধানের জনক, ওকে। পরবর্তী প্রশ্ন, ভারতে আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা অনুসারে জারি করা হয়? ভারতে আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা অনুসারে জারি করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতে অর্থনৈতিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা অনুযায়ী জারি করা হয়, যা এখনো পর্যন্ত ভারতে একবারও জারি করা হয়নি, ওকে। আর এই 356 নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি রাজ্যে এমার্জেন্সি লাগাতে পারেন, ঠিক আছে। রাজ্য আপাতকালীন যে আর্টিকেল বা রাজ্য আপাতকালীন ক্ষমতার উল্লেখ রয়েছে 356তম আর্টিকেল। দেখো ক্লাসের আলোচনা শেষ হলো। এরপর আমরা তোমাদের জন্য যে কমেন্ট টাস্ক রেখেছি তার সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো তার প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক, চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বা ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? নিম্নের যে 4টা অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্যের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়? তোমরা কমেন্ট বক্সে জানাবে, ওকে। চলো পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? এই অপশনের সঠিক উত্তর তোমরা জানাবে, ওকে। রাষ্ট্রকূট বংশর উল্লেখযোগ্য কীর্তি মনে আছে তো, ইলোরার গুহগুলো, ঠিক আছে। তো সেই বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ওকে। তো এই দুটি প্রশ্ন তোমাদের জন্য থাকলো। আশা করছি তোমরা কমেন্ট করবে। আমার বিশ্বাস রয়েছে তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে, কারণ প্রিভিয়াস ক্লাস থেকে আমি দেখে আসছি যে তোমরা প্রত্যেকেই আমার কথা মতো কমেন্ট করো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবে। আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে, কোশ্চেন সম্বন্ধে কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাবে, ওকে। আর কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন রয়েছে সেটাও জানাবে, তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো, ওকে। আর ভিডিও যদি উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে একটু শেয়ার করে দেবে, তার ফলে আমারও ভালো লাগবে, ঠিক আছে। আমার যে পরিশ্রম সেটাও সার্থক হবে। বেশি থেকে বেশি স্টুডেন্টের কাছে ভিডিও পৌঁছালে আমার পরিশ্রমও সার্থক হবে। সো একটু শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে চ্যানেল যুক্ত হয়ে যাও, কারণ এই ধরনেরই কন্টেন্ট তুমি এই চ্যানেলে পেয়ে থাকবে, ওকে।
তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থাকো। আর সফলতা চাপ নেই, 2021-এর মধ্যে এসে যাবে, শুধু একটি বছর কন্টিনিউ তুমি পড়াশোনা করে যাও। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম।